হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেই লাইভটার জন্য তোমরা সবাই অপেক্ষা করছিলে সেই লাইভটা নিয়ে আমরা তোমাদের সাথে চলে আসলাম। সো আজকে হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিশন রিলেটেড তোমাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই মূলত আমরা আজকে লাইভে আসা। সো গতকালকে তোমাদের নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজ, তিনটা কলেজেরই তোমাদের কলেজের ভর্তি যে বিজ্ঞপ্তি সেই ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু দেয়। সো তারপর তোমাদের মনে অনেক প্রশ্ন যে ভাইয়া কিভাবে অ্যাপ্লাই করব বা কি করা যাবে কি করা যাবে না, এই সম্পর্কিত অনেক প্রশ্ন তোমাদের মধ্যে আছে। সো আজকের এই লাইভটাতে আমরা তোমাদের সার্কুলার সম্পর্কিত এবং কলেজ ভর্তিতে নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এই তিন কলেজই ভর্তির ক্ষেত্রে তোমাদের যা যা করণীয় এবং যা যা প্রশ্ন আছে সেই সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো যারা যারা জয়েন করেছো লাইভে আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাও যে সব কিছু ঠিক আছে কিনা, আমাদের সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, এটা একটু বলো। সো যে জিনিসটা দেখা যায় যে এসএসসির যখন তোমাদের জাস্ট পরীক্ষাটা শেষ হয়েছিল এসএসসি, তখন সবারই দেখতা যে মানে পরের দিন থেকেই পারলে নটরডেম হলিক্রসের জন্য পড়া শুরু করে, তাই না? বাট মাঝে কিন্তু সবাই হারায় গেছিল। মনে আছে আমি তোমাদের বলছিলাম যে শুরুতে তোমাদের একদম অ্যাটেনশনটা পিকে থাকে, তারপর মধ্যে দিয়ে কমে যায় এবং শেষ মুহূর্তে যখন এই যে সার্কুলারগুলো দিয়ে দেয় এখন আবার সবার মুখে দেখবা নটরডেম কলেজ, হলিক্রস কলেজ নিয়ে কথাবার্তা বলতেছে। বাট যারা এতদিন আমাদের সাথে ক্লাসগুলো করছো, আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো যেগুলো অলরেডি হয়ে গেছে, সেই ক্লাসগুলো যারা যারা করছো, আশা করি তোমাদের প্রস্তুতিটা একদম 100-তে 100 তৈরি হয়েছে। এবং বাকি যতটুকু লাগে সেটা হচ্ছে গাইডলাইন। ওই গাইডলাইনগুলোর জন্যই আমরা আজকে আসা, এবং তোমাদের যাবতীয় যত কিছু দরকার সব কিছু ইনশাল্লাহ আমরা আমাদের এই ব্যাচটাতে, এই ফ্রি ব্যাচটাতে আমরা প্রোভাইড করব। সো আমি চলে যাচ্ছি একটু রায়ানের কাছে। রায়ান। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? অনেক দিন পর আবার দেখা। তো ইমন যে কথাটা বললো, আমরা এটা আসলে বলছিলাম যে মাঝখান দিয়ে আসলে হাইপটা একদম ডাউন হয়ে যায়, এরপর আবার যখন সার্কুলারটা আসে, এই যে তখন আমাদের মতো এই যে তোমাদের বলতে চলে আসি আমরা, তখন তোমাদের আবার টনক নড়ে, তখন তোমাদের আবার মনে পড়ে। তো আজকে আমরা অ্যাকচুয়ালি তোমাদের সার্কুলারগুলো তো এক্সপ্লেন করবো এবং সাথে লাস্টে বলে দিব যে এই লাস্টের কয়টা দিন তুমি আসলে কি করতে পারো, কারণ আমরা কিন্তু পড়ানোর সময় এমন আহামরি নতুন কিছু পড়াই নেই। সো এই তো, আর আজকে তোমাদের সাথে তোমাদের হলিক্রস রিলেটেড গাইডলাইনের জন্য এবং সার্কুলার এক্সপ্লেন করার জন্য তোমাদের দুজন আপু আছে। আচ্ছা, সো তোমাদের দুজন স্পেশাল আপু আজকে আমাদের সাথে লাইভে আছে। সো না, নিজেরা একটু নিজেদের পরিচয় দিয়ে শুরু করো, হয়তো অনেকে হ্যালো চিনবে না। এভরিওয়ান, আমি সুমাইয়া ইসলাম, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ট্রিপল ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আর আমার হলিক্রস কলেজে সেশন ছিল 22-24। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাসনুমা নাভিন, হোলি ক্রসের 22-24 সেশনের শিক্ষার্থী ছিলাম এবং বর্তমানে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আচ্ছা, সো প্রথম কথা যেটা যে ভাইয়া এই কলেজগুলোতে চান্স পেলেই কি আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে কিনা, বা আমার লাইফের সাকসেসটা কি চলে আসবে কিনা? উত্তর হচ্ছে অনেকাংশে হ্যাঁ, অনেকাংশে না। শুধুমাত্র কলেজ দিয়ে আসলে সব কিছু ডিফাইন হয় না। কিন্তু এই যে পার্টিকুলার কয়েকটা কলেজ, নটরডেম কলেজ, হলিক্রস কলেজ বা সেন্ট জোসেফ, এই কলেজগুলোতে গেলে তুমি যেই জিনিসটা পাবা সেটা আমরা সবসময় বলি যে একটা সুন্দর এনভায়রনমেন্ট পাবা, সুন্দর একটা ফ্রেন্ড সার্কেল পাবা, যারা তোমাদেরকে পরবর্তীতে ভালো কিছু করার জন্য মোটিভেট করবে। ওকে, সো আমরা একে একে এখন সার্কুলারগুলোতে চলে যাই, আমরা আর সময় নষ্ট না করি। সো প্রথমে আমরা নটরডেম সম্পর্কিত, নটরডেমের সার্কুলার নিয়ে আলোচনা করি এবং নটরডেম সম্পর্কিত তোমাদের যা যা প্রশ্ন আছে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। সো আমরা একটু চলে যাবো হচ্ছে নটরডেমের সার্কুলারটাতে। আর এর মধ্যে তোমাদের যা যা প্রশ্ন আছে নটরডেম সম্পর্কিত তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের সবগুলা কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো গতকালকেই হচ্ছে তোমাদের এই সার্কুলারটা দেয়। প্রতি বছরের মতো সার্কুলারটা আমাদের অনলাইনে নটরডেমের যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশিত হয়। সো এই জায়গাতে তোমাদের যে প্রশ্নটা যে ভাইয়া ভর্তি পরীক্ষার ডেটটা কবে, ভর্তি পরীক্ষার ডেটটা কবে, এই জিনিসটা নিয়ে তোমাদের সবার প্রশ্ন। এখন এই ডেটটা আসলে তোমাদের সার্কুলারে বলা নেই। হলিক্রস কলেজে যেরকম পরীক্ষার ডেটটা বলা আছে, সেন্ট জোসেফ কলেজের সার্কুলারে যেরকম পরীক্ষার ডেটটা বলা আছে, কিন্তু নটরডেম কলেজের যে সার্কুলারটা আছে সেখানে কিন্তু ভর্তির ডেটটা বলা নেই। তাহলে ডেটটা তোমরা কবে জানতে পারবা? তোমাদের এই জায়গাতে প্রথমে একটু দেখো যে তোমাদের এই জায়গাতে বলা আছে যে কবে থেকে অ্যাপ্লাই করা যাবে। এটা তোমরা সবাই দেখতেছো যে 29শে জুলাই রাত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। সো যেদিন প্রথম একজন অ্যাপ্লাই করবে তার যে অ্যাডমিট কার্ডটা জেনারেট হবে সেই অ্যাডমিট কার্ডেই হচ্ছে তোমরা পরীক্ষার সময়টা পাবা। ঠিক আছে? সো পরীক্ষার সময়টা জানতে পারবা কবে? জানতে পারবা হচ্ছে 29শে জুলাই। এর আগে পরীক্ষা কবে হবে সেটা জানতে পারবা না। সো তোমরা অ্যাপ্লাই করতে পারবা হচ্ছে 29শে জুলাই থেকে 7 আগস্ট। এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া হলিক্রসের পরীক্ষাটা তো 8 আগস্ট, 8 আগস্ট একটা শুক্রবার, তারপর 15 আগস্ট আরেকটা শুক্রবার।
এখন নটরডেমের যে পরীক্ষাটা সেটা কি 8 আগস্ট হবে, 8 এবং 9 আগস্ট হবে, নাকি 15 এবং 16 আগস্ট হবে? সো আমার যেটা মনে হয় তোমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা 8 এবং 9 আগস্টেই হওয়ার সম্ভাবনা বেশি। তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া ভর্তির অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে 7 আগস্ট, 8 আগস্টে কি পরীক্ষা হতে পারে? হতে পারে। সো সম্ভাবনা আছে যে তোমার 8 এবং 9 এই 2 তারিখেই নটরডেমের পরীক্ষাটা হবে। ঠিক আছে? সো আমরা একে একে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর করব। আমরা আগে সার্কুলারটা গোছ করি যে কি কি ক্রাইটেরিয়া দিয়েছে। সো এই জায়গাতে দেখতে পাচ্ছ যে তোমরা 29 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন তোমাদের অনেকের মনে এই প্রশ্নটাও থাকে যারা অনলাইনে নতুন বা অনলাইনের জিনিসপত্রগুলো অ্যাপ্লিকেশন সম্পর্কে আইডিয়া নেই, যে ভাইয়া এই 400 টাকা যে বিকাশে পাঠাতে হবে অ্যাপ্লিকেশনটা করার জন্য, এই 400 টাকা কার বিকাশে পাঠাবো? এরকম কোনো কিছুর দরকার নেই। তুমি যখন অ্যাপ্লিকেশনের লিঙ্কটাই যাবা, এই জায়গাতে নিচেই লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে যখন তুমি যাওয়ার পরে তুমি তোমার ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে ওইখানে অটোমেটিকই একটা লিঙ্কে তোমাকে নিয়ে যাবে, যেখানে তুমি তোমার বিকাশ নাম্বার, বিকাশের পিন নাম্বার দিলে অটোমেটিকলি 400 টাকা কেটে নিবে। এন্ড এই 400 টাকা কিন্তু কখনোই ফেরত দেবে না, তুমি চান্স পাওয়ার না পাও, এটা কিন্তু নন রিফান্ডেবল। ঠিক আছে? এটা হচ্ছে তোমার কাইন্ড অফ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। অ্যান্ড যারা হলিক্রসে জিকে নিয়ে টেনশন করতেছো, তোমাদের জন্য স্পেশাল কিছু আছে, একটু ওয়েট করো, জিকে নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সো যেটা বলছিলাম যে তোমার 400 টাকা নন রিফান্ডেবল, এটা দিয়ে তোমাদের করতে হবে, অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখন অ্যাপ্লিকেশন করতে যে অনেকের অনেক সমস্যা হয়, দেখা যায় যে ভাইয়া আমার গ্রেডগুলো হয়তো ভুল হয়ে গেছে, একটা জায়গাতে A+ আমি দিয়ে ফেলছি A- ফর্মের মধ্যে। সো এইরকম সমস্যা যদি হয়, এগুলোও সমাধান করা যায়। তুমি হচ্ছে এই হেল্পলাইন নাম্বার যেগুলো আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করবা, এই নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ করবা। তোমার যত রকমের প্রবলেম, সেই প্রবলেমগুলো সলিউশন করার জন্য কিন্তু তারা আছে। এমন যদি হয় যে তোমার একটা নির্দিষ্ট টাইমে তোমার পরীক্ষার সময়টা পড়েছে, কিন্তু ওই নির্দিষ্ট সময়ে তোমার হয়তো সেন্ট জোসেফের পরীক্ষা পড়েছে, তখনও তুমি এই হেল্পলাইনগুলোতে কল করে তোমার সমস্যাটা বললে তারা অবশ্যই সমাধান করার চেষ্টা করবে। এখন এই হেল্পলাইনগুলোতে অনেক সময় আবার সাপোর্ট পাওয়া যায় না, সেক্ষেত্রে তোমাকে সরাসরি কলেজে যোগাযোগ করলে একটা ভালো কিছু আউটপুট পেতে পারো। সো আগের দিনগুলোতে যখন নটরডেম কলেজের ওয়েবসাইটটা নতুন ডেভেলপ হয়, তখন যেটা দেখা যায় যে অ্যাপ্লিকেশন করাটা খুবই কঠিন একটা কাজ, মানে চান্স পাওয়া থেকেও বেশি কঠিন কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন করা। কারণ হচ্ছে ওয়েবসাইট সবসময় ডাউন থাকতো, অ্যাপ্লিকেশন করা যাইতো না। বাট রিসেন্ট গত বছরে এটা অনেক বেশি আপগ্রেডেড হয়েছে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা এটা অনেকটা স্মুথ হয়ে গেছে। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে নির্দিষ্ট যে দিন, এই দিন তুমি এই পার্টিকুলার লিঙ্কে, যে লিঙ্কটা নিচে আছে, সেই লিঙ্কে যেয়ে তুমি নিজেই এটা ফিল আপ করতে পারবা। কোনো দোকানে যাওয়ার দরকার নেই, কিছু দরকার নেই, তুমি নিজে তোমার ফোন দিয়ে এটা ফিল আপ করতে পারবা। তোমরা অনেক স্মার্ট। একটা ফর্ম থাকবে, তোমার নাম দিবা, তোমার বাবার নাম দিবা, তোমার এসএসসির রোল দিবা, রেজিস্ট্রেশন নাম্বার দিবা, সব কিছু দিয়ে তুমি নিজে এটা অ্যাপ্লাই করতে পারবা, কোনো দোকানেও যাওয়ার দরকার নেই। ঠিক আছে? সো পরের সেগমেন্টটা রায়ন। আচ্ছা, একটা কমেন্ট আসছে, আমি দেখে হাসতেছিলাম, সেটা হলো যে 29 জুলাই দিবাগত রাত 12টা 1 মানে কি 29 জুলাইয়ের রাত 12টা নাকি 29 জুলাই আগের রাত 12টা? আমাদের বাংলা ভাষায় 29 জুলাইয়ের আগের রাত 12টা। 28 জুলাই শেষ হবে যে রাতটায়, ধরো আজকে কত তারিখ? আজকে হলো 27 তারিখ। তোমার কালকে দিন শেষ হইলে যে রাত 12টা 1 শুরু হবে, ওইটাই হলো 29 তারিখ দিবাগত রাত 12টা 1। সো ওই টাইম থেকে শুরু হবে। আর তুমি চিন্তা করো না, ওই টাইমে আসলে বেশি মানুষ করতে চায় না। সো যারা করতে চায় ওরা জানে 29 তারিখ দিবাগত রাত 12টা 1 মানে কি। সো আমরা এরপর আসি, দেখো ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা। সো ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে দেখো যে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আমার শুধু ইংলিশ ভার্সন, কিন্তু আমার বিজ্ঞানের ক্ষেত্রে যদি বলি যে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন, অর্থাৎ বাংলা মিডিয়াম আর ইংলিশ ভার্সন তোমার হায়ার ম্যাথ সহ, এটা একটু খেয়াল রাখতে হবে, জিপিএ 5, অর্থাৎ তোমার হায়ার ম্যাথে তোমার জিপিএ 5টা লাগবে। আর মানবিক আর ব্যবসায় শিক্ষা এগুলো তো লেখা আছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখন তোমার এখানে বিভাগ পরিবর্তন অনেকে করতে চায়, এটা রিসেন্ট ইয়ার্সে আরও বাড়তেছে, যে আমার সায়েন্স থেকে কেউ যদি ধরো তোমার কমার্সে যেতে চায়, অথবা সায়েন্স থেকে কেউ যদি তোমার মানে কমার্স অথবা আর্টস যেটাই যেতে চায়, সেটার জন্য কিন্তু তোমার রিকোয়ারমেন্টগুলো সবগুলো এখানে বলা আছে। সো এগুলো নিয়ে তোমাদের আশা করি তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমি একটা ইম্পর্টেন্ট জিনিসে আসি, যে আসন সংখ্যা তুমি দেখতে পাচ্ছ যে বাংলা মাধ্যমে 1810 আর ইংরেজি ভার্সনে তোমার 320। এখন এই জিনিসটা নিয়ে আগে কি হতো, আমাদের সময়ের কথাও যদি বলি, ভাইভা পরীক্ষার সাথে একসাথে হইতো। এর পরের বছরগুলো থেকে কি হলো যে ভাইভা আলাদা আলাদা করে, সরি আমাদের সময় আলাদা আলাদা হইতো না, একসাথে হতো। এর পরের বছর থেকে কি করলো, বা তারপরের বছর থেকে আলাদা আলাদা করে হওয়া শুরু করলো। অ্যান্ড এরপর গিয়ে আমরা কি দেখলাম, যে যদি আমি গত বছরের কথা বলি, একবারে তোমার ডিরেক্ট 1800 জনের নাম অ্যানাউন্স করে দিল এবং তারাই পড়তে পারলো। গতবার কোনো ভাইভা হয় না, ইফ আই এম নট রং, রাইট? তো ভাইভার কথাটা আসলে এটার কোনো গ্যারান্টি নাই।
এটা কখনোই বলে দেয় না ওভাবে। ঠিক যেমন তোমাদের একটা, এবার কি ভাইবার কথা এখানে বলা আছে? ওকে, তাহলে এখানে যদি বলা থাকে তাহলে ধরো ভাইবার কথা ধরো বলা আছে, তোমাদের একটা কমন কোশ্চেন থাকে যেটা আমার নিজেরও ছিল যে নেগেটিভ মার্কিং কি থাকবে কিনা। সো নেগেটিভ মার্কিং এর কথা কখনোই আসলে আমি ডিসক্লোজ করতে দেখি নাই, বাট একটা সেফ সাইড হলো তুমি যদি 70% 80% শিওর হও দেন তুমি দাগাও। না হলে আসলে আমি কখনোই সাজেস্ট করবো না যে তুমি একটা জিনিস পারো না, তুমি এক্কা দোক্কা করে তুমি 25% হিসাব করে যে চারটা একটা রাইট দিলে 25% হবে আমি দাগায় দিই। বা যদি এমসিকিউ আসে, এক কথা উত্তর আসে তো ভিন্ন হিসাব, এটা তো অন্য জিনিস একদম। তো আমি এমসিকিউর জন্য কথাটা বললাম যে এই জিনিসগুলো তোমাদের একটু খেয়াল রাখা উচিত। আর ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন, সো বলবি ওকে। সো এই জায়গাতে রায়ান যেটা বললো যে তোমাদের সিট কিন্তু আগের মতোই আছে, বাংলা ভার্সনে 1810, ইংলিশ ভার্সনে 320 এবং মানবিক বিজ্ঞানে তোমার 410 এবং হচ্ছে তোমার ব্যবসায় শিক্ষা যেটা মানে তোমার কমার্স সেখানে 750 জন। সো সিট কিন্তু বাড়ে নাই, সিট আগের মতোই আছে। সো টোটাল তোমার বাংলা ভার্সনে গ্রুপ মনে হয় 14টা, ইংলিশ ভার্সনে হয়তো আরও 2টা গ্রুপ, বাট ইংলিশ ভার্সনে হয়তো গ্রুপ আরও বাড়াইছে, না 2টা গ্রুপই আছে হয়তো। সো সিট আগের মতোই আছে। এখানে তোমার মিনিমাম জিপিএটা এই জায়গাতে দেয়া। আমি এখন ভর্তি প্রক্রিয়াতে চলে আসি। তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন যে ভাইয়া জিপিএ এর মার্কসটা কি কাউন্ট হবে কিনা। এটা আসলে সায়েন্সে যারা আছো, বিজ্ঞান বিভাগে যারা আছো, তোমাদের জন্য এই প্রশ্নটা ইনভ্যালিড, কারণ তোমাদের মিনিমাম ক্রাইটেরিয়াই হচ্ছে সবাই জিপিএ 5 পেতে হবে। দেখো এই জায়গাতে কোথায় সবাইকেই জিপিএ 5 পেতে হবে, তার মানে সবাইকেই যদি জিপিএ এর ভিত্তিতে মার্কস দেই সবাই একই মার্কস পাবে। তাইলে এই কথাটা লেখলো কেন যে জিপিএ এর ভিত্তিতে, মানে তোমার একটা জিপিএ এর মার্কসও যে এখানে কাউন্ট হবে সেটা এখানে লিখলো কেন? সেটা লিখলো তোমার যারা হিউম্যানিটিসে আছে এবং যারা কমার্সে আছে তাদের জন্য, কারণ তাদের তো সবার জিপিএ 5 না, তাদের মিনিমাম ক্রাইটেরিয়া 3.5 বা 4.5 এরকম। সো তাদের তো এক একজনের গ্রেডটা এক এক রকম, সেক্ষেত্রে এক একজনের এক এক রকম মার্কস যেন তারা পায়। তার মানে এই জিপিএ প্রাপ্ত নম্বর বা এসএসসিতে তুমি কত মার্কস পাইছো, এসএসসিতে তোমার কি রেজাল্ট, সেটা আসলে নটরডেমের জন্য, নটরডেমের বিজ্ঞান বিভাগের জন্য তেমন বেশি ম্যাটার করে না, যদি না তুমি হচ্ছে অন্য কোনো বিভাগে পরীক্ষা দাও। সো বিজ্ঞান বিভাগের জন্য তোমার এসএসসি রেজাল্টের কোনো মানে তোমার এই নাই, কোনো ইম্প্যাক্টই নাই এখানে। যদি তুমি এ প্লাস পাও, তুমি এ প্লাস পেলে আর কিছুই লাগবে না, জাস্ট জিপিএ 5 যদি তুমি পাও তাহলেই এনাফ। এরপর তোমাদের এই জায়গাতে তোমরা যে লিখিত পরীক্ষাটা দিবা, এটা এক এক বছর এক এক রকম হয়। কোনো বছর তোমার যতজন মানুষ চান্স পাবে তার থেকে 1.5 গুণ মানুষকে তারা ভাইবার জন্য টিকায়। বাট এইবার তোমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। তোমাদের মৌখিক পরীক্ষার জন্য দেখো বাংলা মাধ্যম থেকে 1900 জনকে সিলেক্ট করবে, ইংলিশ ভার্সনে 400 জনকে। দেখো 1900 জনের মধ্যে চান্স পাবে কতজন? চান্স পাবে হচ্ছে কত 1810, মাত্র 90 জন মানুষ বাদ পড়বে ভাইভাতে। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি যে তুমি যদি রিটেন পরীক্ষায় চান্স পাও এবার, তোমার নটরডেমে পড়ার পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে, সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে, কারণ তোমার ভাইভাতে তোমার যদি চান্স না হওয়ার চান্স খুবই কম ভাইভাতে, যদি না তুমি কোনো ঝামেলা করো। ঠিক আছে, ভাইভা নিয়ে আমরা কথাবার্তা আরও বলবো, সমস্যা নেই সামনের দিকে। সো আরও বেশ কিছু তোমাদের প্রশ্ন আছে, ভাই ক্যালকুলেটর কি দেন কি না, না এই জিনিসগুলা। সো ভাইবার রিলেটেড আমাদের ডেডিকেটেড গাইডলাইন সেশন আসবে তোমার নটরডেম পরীক্ষার আগে, নটরডেম পরীক্ষার রিটেনের পরে, ভাইবাটা তো রিটেনের পরে হবে। সো রিটেনের পরে ভাইবার রিলেটেড ডেডিকেটেড ভিডিও আমাদের আসবে বা গাইডলাইন সেশন আমাদের আসবে। সো ভাইবা নিয়ে চিন্তা করার এখন কোনো দরকার নেই। এই যে যেমন তোমাদের রায়ান ভাই এখন ফর্মাল পরে আসছে, সো এইরকম ভাইবা নিয়ে তোমরা ড্রেস আপ কী হবে, কথাবার্তা কেমন বলবা, এগুলা নিয়ে কোনো টেনশন করার এখন দরকার নেই। কারণ এখন আমাদের টার্গেটটা হলো যে এই যে লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষায় টিকে এই 1900 জনের মধ্যে আসা বা ইংরেজি মাধ্যমে এই 400-র মধ্যে আসাটা হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, সো এরপর ভাইবা নিয়ে আমরা পরবর্তীতে চিন্তা করবো। সো এখন ভাইবা নিয়ে চিন্তা করতে হবে না। সো এই জায়গাতে তোমার লিখিত পরীক্ষার যে বিষয়সমূহ, এগুলো তোমাদেরকে আমরা আরও আগেই বলে দিছি, সার্কুলারে বলার আগেই আমরা তোমাদেরকে এই জিনিসগুলো বলে দিছি যে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে। এখানে সাধারণ গণিতে প্রশ্ন আসে না, উচ্চতর গণিত থেকে আসে, এটা আমরা তোমাদের অনেক আগেই বলছি। এবং কোন কোন সাবজেক্টে তোমাদের প্রশ্ন, আইসিটি হবে না সেটাও বলছি। সো কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হবে এটাও কিন্তু তোমাদের আমরা যখন আমরা ক্লাস নিয়েছি তখন কিন্তু বলছি। এখন এই সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ভাই? তোমরা যারা এসসিতে জিপিএ 5 পাইছো, এটা তোমরা বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি যে তোমাদের এই যে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এগুলোর প্রত্যেকটা পেজ সহ মুখস্থ হয়ে গেছে। কারণ তোমরা এত বারবার তুমি যে বইটা পড়ছো এসএসসির, এই সাবজেক্টগুলো তোমার মুখস্থ হয়ে গেছে। নটরডেম কলেজের চান্স পাওয়ার সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে এই দুটা সাবজেক্ট, বুঝছো? বাংলা আর ইংলিশ। যারা ভালো করবা এই বাংলা আর ইংলিশে তাদেরই চান্স নিশ্চিত। এই সামনের কয়েকটা দিন তুমি যদি এই বাকি 4টা সাবজেক্ট নাও পারো,
তারপরেও তুমি পরীক্ষা হলে যা যা আসবে উত্তর করতে পারবা, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। কিন্তু বাংলা ইংলিশে কি আসবে সেটা শুধুমাত্র নিজের ক্রিয়েটিভিটি থেকেই লিখতে হবে। এখানে এমন না যে তোমাকে পড়ায় দিলে পারবা। হঠাৎ একটা দেখবা যে তোমার একটা অনুচ্ছেদ লিখতে বলবে, একটা র্যান্ডম ব্যাপারে তোমার হয়তো 10 লাইন লিখতে হবে। মনে করো তোমাকে হঠাৎ বলে দিল যে তোমার জুলাই সম্পর্কে লিখতে, 2024-এর জুলাই সম্পর্কে লিখতে, ইংলিশে লিখতে। সো তোমার ওইটা সম্পর্কে, এটা আসলে পড়ানোর ব্যাপার না, এটা হচ্ছে তোমার একদম ক্লাস 1 থেকে 10 পর্যন্ত তুমি কিভাবে পড়াশোনা করছো সেটার ব্যাপার হচ্ছে এই জায়গাতে। সো বাংলা আর ইংলিশে বেশি ফোকাস দিবা, বিশেষ করে তোমার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। রায়ান, এটা সম্পর্কে যদি কিছু বলতি, যে ফ্রি হ্যান্ড রাইটিংটা তুমি বেশি প্র্যাকটিস করবা। যে তোমার কাছে যদি একটা র্যান্ডম একটা টপিক আমি বলে দিই, ওই টপিকের জন্য তুমি অ্যাটলিস্ট সুন্দর সুন্দর কয়েকটা কথা লিখতে পারো। আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য অ্যাকচুয়ালি এটার তো কোনো সাজেশন হয় না, বিকজ এটা একটা ভাস্ট টপিক, তোমার এটার মধ্যে হিউজ হিউজ টপিক পসিবল। বাট আমার কাছে যেটা মনে হয়, যেটা রিসেন্ট ইয়ার্সে অ্যাড্রেস করতেছে জিনিসগুলা, তোমাকে এমন কোনো টপিক দিবে যেটা আসলে, বিশেষ করে আমি যদি এখনকার কথা বলি, একটা নতুন সময় আমরা আছি বাংলাদেশের। সো রিসেন্ট ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে একটা কিছু আসার চান্স অনেক বেশি, এবং সেটা রাজনৈতিক না হওয়ার চান্সই সবচেয়ে বেশি, বিকজ রাজনৈতিক জিনিসগুলো খুবই ভিউ ওয়াইজ হয়, যে তুমি একটা জিনিসকে যেভাবে দেখতেছো আরেকজন এটাকে নাই দেখতে পারে, যে তোমার খাতা দেখতেছে সেও কিন্তু কোনো একটা দলের প্রতি বায়াসড হতে পারে। সো ওরকম কোনো টপিক তোমাকে দিবে না, কিন্তু এর মানে কিন্তু এরকম না যে রিসেন্ট কোনো টপিক দিবে না, যেটা তুমি বলো, আমি বলি, তোমার ইমন ভাইয়া বলুক, যেই বলুক, আমরা সেম ভাবে বলতেছি, ওই জিনিসগুলো তোমাদের একটু জানা উচিত। অর্থাৎ রিসেন্ট ইয়ার্সে, অর্থাৎ গত বছর, তার আগের বছর বাংলাদেশে কি কি সিগনিফিক্যান্ট জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলো একটু দেখতে পারো। ব্যাপারটা এরকম যে ধরো মেট্রো রেল, সিম্পল তোমার কাছে মেট্রো রেল সম্বন্ধে জানতে চাইলো, সো এরকম ইনফরমেটিভ টপিক খুব কম দেয় জেনারেলি, বাট যদি দেয়, তুমি যদি এক দুইটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারো, তোমার কিন্তু একটা খাতার ভ্যালু বাড়াবে। আর সাথে যেহেতু রিটেন পরীক্ষা নিয়ে কথা বলছি, একটা কোশ্চেন আসছিল যে রিটেন এক্সামের দিন কি ড্রেস আপ কোনো ম্যাটার করে নাকি? এক ফোটাও ম্যাটার করে না। সো এটাই। আচ্ছা, সো বাংলাতে এরকম গত বছর আগের বছর একটা প্রশ্ন আসছিল ডাক বাংলো সম্পর্কে লিখতে। সো এমন হইতে পারে যে গ্রাম বাংলার ঐতিহ্য বা এইরকম রিলেটেড কোনো একটা কিওয়ার্ড তোমাকে দিয়ে বললো যে সেটা সম্পর্কে লিখতে, ঠিক আছে, বা গ্রামীণ মেলা সম্পর্কে লিখতে বলতে পারে, মানে বাঙালির ঐতিহ্য যেটা, সেখান থেকে হয়তো কোনো একটা টপিক দিয়ে তোমাকে বলতে পারে যে এটা সম্পর্কে লিখতে। বাট এটা যে আসবেই এমন কোনো গ্যারান্টি আসলে নাই, কারণ এখানে তোমার এমন হইতে পারে যে এই বছর তারা কোনো লিখিত প্রশ্নই দিল না, তারা ব্যাকরণ থেকে প্রশ্ন করতেই পারে। সো বাংলা ইংলিশটার মধ্যে বেশি জোর দাও। আমি তোমাকে বলবো যে তুমি তো একটু র্যান্ডম টপিকে লেখার প্র্যাকটিসটাও করবা, তার সাথে তোমার বাংলা ইংলিশের যে মেইন বই, ওই মেইন বইগুলোও পড়বা। আমরা অনেক সময় দেখা যায় যে ইংলিশ ফর টুডে যে মেইন বইটা আমাদের আছে, সেই বইটা আমরা পড়ি না। সো সেই বইটা একটু ভালো করে পড়বা, সেখানে যে পয়েমগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবা যে কোনটা কি বলছে, সাধারণত আমরা এগুলো পড়ি না। সো ওই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবা, ঠিক আছে? সো বাংলা ইংলিশে একটু বেশি ফোকাস দিবা। আর প্রশ্ন প্যাটার্ন, এখানে কেমন প্রশ্ন আসবে সেটাও আসলে শিওর দিয়ে বলা যায় না। বিগত বছরগুলোতে যেই প্যাটার্ন আসছে, এই বছর যে ওই প্যাটার্ন ভাঙবে না এটার কোনো গ্যারান্টি নেই। প্রথম দিকে এমসিকিউ আসতো, তারপর শর্ট প্রশ্নের প্রচলন হয়েছে, বিগত 2-3 বছর যাবত শর্ট প্রশ্ন আসতেছে। এই বছর যে আবার এমসিকিউ আসবে না এটার কোনো গ্যারান্টি নাই। সো তোমার প্রশ্ন শর্ট প্রশ্ন অথবা এমসিকিউ, এর বাইরে কিছু আসবে না। শর্ট প্রশ্ন অথবা এমসিকিউ, এবং বাংলা ইংলিশ থেকে তোমাকে ছোট্ট কিছু লিখতে বলতে পারে, ভাব সম্প্রসারণ হতে পারে, বা ছোট্ট কোনো অনুচ্ছেদ লিখতে বলতে পারে, ঠিক আছে? সো শর্ট এক্সাম নিয়ে একটা কথা বলি, এটা এত ভার্সেটাইল জন্যই কিন্তু আমরা আসলে প্রতিবার পড়ানোর সময় শুরু থেকেই বলি যে আমরা নিজেরাও জানি না আসলে কি হবে। এবার সার্কুলার দিয়ে যেমন তোমার বললো যে এবার ভাইবা নিবে, আগেরবার কিন্তু কিছু বলেই নাই, ভাইবা নেয় নাই, এবার ডিরেক্ট বলে দিছে ওই 1900 জনকে কিন্তু পরীক্ষার দিন সিলেক্ট করতে পারবে না, তাই না? সো ভাইবা একটা আলাদা দিনেই হবে। তো এরকম পরীক্ষার ধরন প্রতিবার ফ্লাকচুয়েট করে, কোনো একটা টপিক যে নাও আসতে পারে এটার অনেক বড় একটা চান্স আছে, যেরকম কোনো ফ্রি রাইটিং দিলই না, হইতেই পারে। আচ্ছা, সো নটরডেমের আসলে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে এটা নটরডেমের টিচাররাও অনেকাংশে জানে না। এনডিসিতে যখন আমরা পড়ি তখন টিচাররাও বলতো যে ওনারাও ওই পরীক্ষার দিনই জানতে পারে যে আসলে প্রশ্নের প্যাটার্নটা আসলে কেমন, কারণ ওরা আসলে ভর্তি প্রক্রিয়াটা অনেকটা স্বচ্ছ রাখতে চায়, সেজন্যই ওই জিনিসটা ওরা ইমপ্লিমেন্ট করে সেইভাবে। সো যেটা বললাম যে বিগত বছরগুলোর এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারি শর্ট প্রশ্ন অথবা এমসিকিউ এগুলোর মধ্যেই থাকবে, এবং তোমার বাংলা ইংলিশে বেশি ফোকাস করো, কারণ এখান থেকেই তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। আর এই তো রিটেন পরীক্ষা নিয়ে তো আর তেমন কোনো আলোচনা নাই। আর রিটেন পরীক্ষার দিন তোমার ড্রেস আপ নিয়ে কোনো চিন্তা নাই, বাট রিটেন পরীক্ষার দিন নটরডেম কলেজের সামনে অনেক ভিড় হবে। সো একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে যেও, যে ওই ভিড়টা দেখে যেন ভয় না পেয়ে যাও। আমি আমার এক্সপিরিয়েন্সের থেকে একটা কথা বলি, আমি যখন হচ্ছে কলেজে গেছিলাম প্রথম দিন ভর্তিতে, ওই দিন কলেজের সামনে অনেক ভিড় ছিল,
প্রথমে আমাদের একটা রুমে নিয়ে বসাইছিল, আমার পাশের জন আমাকে জিজ্ঞেস করছে তোমার মোট নাম্বার কত। সো এরকম পাশের জনের সাথে কথাবার্তা বলো না, কারণ অনেকে থাকতে পারে যে ওদের মোট নাম্বার একদম বোর্ডের টপ লেভেলে, আর তোমার হয়তো কোনো ধোয়া ছোঁয়ার বাইরে, ঠিক আছে? সো আমারও সেরকম তোমার মতো অবস্থা ছিল যে নাম্বার অনেক কম ছিল। সো এরকম কথাবার্তা বলো না, তোমার কনফিডেন্সটা কমে যাবে। ওকে, আরেকটা বড় প্রশ্ন যে ভাইয়া এই যে লিখিত পরীক্ষা, এখানে কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা, এটা তোমাদের জাতীয় প্রশ্ন। সো ক্যালকুলেটরের ব্যাপারটা হচ্ছে যে হলিক্রস হয়তো ক্যালকুলেটর দেয় না, কিন্তু নটর ডেমে তোমার ছোট্ট যে ক্যালকুলেটরগুলো, যেগুলো দোকানে হিসাব করে না, যেগুলো তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর না, ওই ক্যালকুলেটরগুলো অ্যালো করে। বাট এখানেও কিছু ব্যাপার আছে, করতেও পারে নাও করতে পারে, কিন্তু আমরা যখন দিয়েছিলাম তখন ছোট্ট যে ক্যালকুলেটরগুলো ছিল সেই ক্যালকুলেটরগুলো নিতে দিয়েছিল। এখন সেফ জোন হচ্ছে তুমি ছোট একটা ক্যালকুলেটর নিয়ে যাও, তোমাকে যদি দেয় পরীক্ষা হলে নিয়ে যাওয়ার জন্য তুমি নিয়ে যাবা, যদি না দেয় পরীক্ষার বাইরে তো তোমার কোনো গার্ডিয়ান থাকবে, তার কাছে দিয়ে যাবা, বা পরীক্ষা হলেও তুমি সামনে রাইখা দিতে পারবা, কোনো সমস্যা নেই। সো তুমি একটা ছোট্ট বাংলা ক্যালকুলেটর যেগুলো আছে, যেগুলো দোকানে ইউজ করে, একদম ছোট্ট সাইন্টিফিক ক্যালকুলেটর না। এখন প্রশ্ন করো না তোমরা যে ভাই এমএস ইউজ করা যাবে কিনা, ইএক্স ইউজ করা আচ্ছা, যাবে একটা কিনা। কথা মোটামুটি বলে দেওয়া যায় যে 991 সিডব্লিউ আসলে আমি ইউজ করতে দিতাম না। এটা আসলে ইউজ করতে না দেওয়ার চান্স মোটামুটি বলে দেওয়া যায় 100%। আচ্ছা, তোমাদের বাসায় যে মডেলগুলো আছে তোমরা ম্যাক্সিমামই এমএস ইউজ করো, বা ইএস প্লাস ইউজ করো, বা ইএস ইউজ করো, বা ইএক্স ইউজ করো, বা সিডব্লিউ ইউজ করো, এর কোনোটাই নিয়ে যাওয়ার দরকার নাই। নিয়ে যাবা, বাট এগুলোর উপর রিলে করার দরকার নাই। তুমি একটা ছোট্ট বেসিক ক্যালকুলেটর নিয়ে যাবে, এখন যেটার সবাই মধ্যে তো যোগ, বিয়োগ, নাম্বার গুণ, জানতে ভাগ। চাচ্ছে। যোগ বিয়োগ গুণ ভাগ যেটা দিয়ে করা যায়, এরকম ছোট্ট একটা ক্যালকুলেটর নিয়ে যাবা, সাথে তোমার সাইন্টিফিক ক্যালকুলেটরটাও নিয়ে যাবা, তোমার ফাইলের মধ্যে থাকবে। এখন পরীক্ষা হলে তোমাকে যদি বলে যে ভাইয়া ইউজ করা যাবে না, সেক্ষেত্রে তুমি সামনে তোমার ক্যালকুলেটরগুলো রেখে দিবা। কারণ প্রশ্ন যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয়, ওই রকম প্রশ্নই করবে যেগুলো তুমি হাতে করতে পারবা। মনে করো তোমাকে 19.6-কে 9.8 দিয়ে ভাগ করতে হবে, সেটা তুমি এমনি মনে মনেই করতে পারবা, ঠিক আছে? সো ক্যালকুলেটর নিয়ে প্রশ্ন আশা করি তোমাদের মধ্যে থাকা উচিত না যে আমার এটা ইউজ করা যাবে কিনা। তোমার যেটা আছে ওটা তুমি নিয়ে যাবা, দিলে দিল, না দিলে নাই। আর এখানে আরো একটা ব্যাপার আছে, এনডিসিতে শিফটে পরীক্ষা হয় ভাইয়া, তো তুমি আসলে ফার্স্ট শিফটের পরীক্ষা হওয়ার পরই কিন্তু তুমি সবগুলো ইনফরমেশন জেনে যাবা। তোমাকে কোনো ফ্রি হ্যান্ডরাইটিং দিল নাকি, ক্যালকুলেটর দিল নাকি। এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে তুমি শুরুতে অ্যাপ্লাই করো না। এক্স্যাক্টলি, এই যে দিবাগত রাত যে জানতে চাইছো সে শুরুতে অ্যাপ্লাই করো না, মানে তুমি এমনিও বুঝতেছো না। আমাদের কিন্তু এই লাইভটা যারা দেখছো তোমরা হচ্ছে 29 তারিখ দিবাগত রাতে অ্যাপ্লাইটা করো না, অ্যাপ্লাইটা 1-2 দিন পরে করো। পরে করলে যে বেনিফিটটা হয়, অনেক সময় তোমার এই পরীক্ষাটা একটু পিছনের দিকে পৌঁছায়, মানে তোমার প্রথম শিফটে এই পরীক্ষাটা হয় না। সো প্রথম শিফটে যারা পরীক্ষা দিয়ে বেরোইছে তাদের কাছ থেকে কিন্তু সবকিছু জানা যায় যে ক্যালকুলেটর দিবে কিনা, বা কিরকম টাইপের প্রশ্ন আসতেছে। এখন এই লাইভটা যদি নটর ডেমের টিচাররা দেখে ফেলে, তখন হয়তো আবার ওনারা কি করবে, সবচেয়ে মজা হবে এটা শাফল করে দিলে, বুঝছো? শাফেল করে তখন তোমাদের সিটটা ফেলবে, তখন আবার আরেকটা ঝামেলা। একবার তুমি অ্যাপ্লাই করছো হলো 7 তারিখ রাতে, তোমার পরীক্ষা পড়ছে 8 তারিখ সকালে। হ্যাঁ, এরকম হতে পারে তখন। সো আশা করি এই লাইফটা তারা দেখবেন না। সো তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো যে একদম শুরুতে অ্যাপ্লাই না করে একটু মিডিলে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, একদম শেষেও না আগেও না, মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবা, যেন তোমার পরীক্ষাটাও মধ্যে পড়ে, অ্যাটলিস্ট কিছু ইনফরমেশন যেন তুমি পাও। বাকিরা যারা পরীক্ষা দিয়ে দিছে, আমাদের গ্রুপগুলোতে দেখবা যারা পরীক্ষা দিয়ে দিছে তারা এসে পোস্ট করতেছে বা কমেন্ট করতেছে বা এইটা আসছে বা এরকম প্রশ্নগুলো আসছে। সো তখন তুমি এমনিই জেনে যাবা। সো ক্যালকুলেটরের ব্যাপারটাই তোমরা বেসিক একটা ক্যালকুলেটর নিয়ে যাবা, যেটার মধ্যে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, প্লাস তোমার যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সেটাও নিয়ে যাবা। তারপর যেটা তোমাকে দেয় সেটা দিয়ে তুমি ইউজ করবা। আর লাস্ট একটা কথা, তোমরা এসএসসি মার্ক এখন যত ইম্পর্টেন্ট মনে করতেছো, তোমরা আমাদের দুজনের নাম্বারের পার্থক্য জানতে পারলে বুঝবা যে এসএসসি মার্ক আসলে কোনো ম্যাটার করে না। একটা সিম্পল কথা বললাম, এটাই। মার্কস কত বলেই দে। তুই তোরটা বল আগে, এরপর আমি বলছি। আচ্ছা, আমার মার্কস খুবই কম ছিল, আমাদের সময় 1300 মার্কসের পরীক্ষা ছিল, আমার মার্কস হয়তো 1140 বা 1150 এরকম ছিল। আমার মার্ক ছিল 1212। হ্যাঁ, এই তো সিম্পল এটাই। আমরা কিন্তু কলেজে রোলমেট ছিলাম, ও গ্রুপ 13 এর রোল 24 ছিল, আমি 23 ছিলাম। সো একসাথেই আমরা কলেজে পড়াশোনা করছি। সো তোমার এসইতে কত মার্কস পাইছো এটা আসলে জীবনের কোথাও কাজে লাগবে না, শুধুমাত্র এই সামনের কলেজে ভর্তি হয়ে গেলে মানে যদি একবার ভর্তি হয়ে যাও, এই মার্কসটা কোনো ম্যাটার করে না। তুমি জিপিএ 5 পাইছো নাকি কত মার্কস পাইছো সেটা কোনো ম্যাটার করে না। তাইলে আমাকে বলো যে নটর ডেম সম্পর্কিত সকল ইনফরমেশন তোমরা পাইছো কিনা। আর এখানে তো কোনো ভুল অসত্য ইনফরমেশন দেওয়া যাবে না, তোমরা কেউ দিবা না। আরেকটা জিনিস, এই জায়গাতে আইডি কার্ড এবং ইউনিফর্ম নিয়মিত পরিধান করতে হবে, ধূমপান করা যাবে না। বাট ধূমপান করলে আর কি ওই যে তুমি ধরা খাবা ভাইভাতে, কারণ টিচাররা বুঝে ফেলে কারা ধূমপান করে তা কারা ধূমপান করে না। সো ধূমপান না করলেই ভালো। আর তুমি যদি করো আর ভাইভাতে যদি তোমার কাছে না বুঝে, তাহলে তো কোনো প্যারা নাই, ঠিক আছে? চোর ততদিন পর্যন্ত ভালো যতদিন ধরা না খায়, ঠিক আছে? সো নটর ডেম সম্পর্কিত আশা করি সকল প্রশ্ন তোমরা উত্তর পাইছো। একটু কমেন্টে জানাও নটর ডেমের সবাই যে সব কিছু উত্তর পাইছো কিনা, তাইলে আমরা চলে যাবো হচ্ছে হলি ক্রসে। সো কমেন্টে একটু জানাও যে তোমরা নটর ডেম সম্পর্কিত সবগুলা উত্তর তোমরা পেয়েছো কিনা। সবার কাছ থেকে আমি এই কমেন্টের উত্তরটা চাই
যে সবাই উত্তরটা পাইছো কিনা নটরডেম সম্পর্কিত যাবতীয় কিছুর প্রশ্নের উত্তর। শুরু করতে পারো। আচ্ছা, তো আমরা যদি এখন হোলি ক্রসের সার্কুলারটা একবার গো থ্রু করি, তো প্রথমে আমাদের এখানে আছে যে ভর্তির আবেদন যোগ্যতা। আমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছি, আমাদের মাস্ট জিপিএ 5 থাকতে হবে। আর মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য যারা মানবিকে পরীক্ষা দিবে তারা জিপিএ 3 থেকে জিপিএ 5, এবং যারা ব্যবসায় শিক্ষায় পরীক্ষা দিবে তারা জিপিএ 4 থেকে জিপিএ 5 প্রাপ্ত হতে হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে আমার মনে হয় না যে এই গ্রুপে কেউ আছে যে যারা বিভাগ পরিবর্তন করবে, বাট তারপরও যারা বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে, আচ্ছা ভাইয়া, এখানে আছে যে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 4 এবং তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা মানবিক বিভাগেও আবেদন করতে পারবে, এবং বিজ্ঞান বিভাগের 4.25 এবং তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ব্যবসায় বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো তোমরা কেউ যদি বিভাগ পরিবর্তন ইনকেস করতে চাও তাহলে এই ক্রাইটেরিয়াগুলো থাকবে। তো আমাদের হোলি ক্রসের জন্য আবেদন শুরু হবে, হোলি ক্রসে ভর্তির জন্য আবেদন শুরু হবে আগামী 30শে জুলাই বুধবার হতে, আর লাস্ট ডেট আমার 30শে আগস্ট 2025 রাত 3 আগস্ট 2025 রবিবার রাত 12টা পর্যন্ত। তো আমরা আবেদন কোথা থেকে করতে পারবো? আমাদের এই লিংকের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো, অথবা আচ্ছা, তো এই লিংকের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো, অথবা কলেজের ওয়েবসাইট www.hcc.edu.bd এখানে গিয়েও তোমরা আবেদন করতে পারো। আচ্ছা, তো আবেদনের ক্ষেত্রে কোন জিনিসটা খেয়াল রাখবে? ফর্ম পূরণের পর বিকাশে পেমেন্টের পর, এই পার্টটা, বিকাশে পেমেন্টের 10 মিনিট পর আবেদন ফর্ম এবং পারমিট স্লিপ ডাউনলোড করা যাবে। আবেদন ফর্ম এবং পারমিট স্লিপ ডাউনলোড করে প্রিন্ট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে, কারণ এটা তোমাদের ভর্তির দিন। এটা মেবি কি আবেদন ফর্মটা জমা নিবে, আর এখানে পারমিট স্লিপটা তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে। তো সিলেকশন টেস্টের দিন আচ্ছা, সিলেকশন টেস্টের দিন কি? সিলেকশন টেস্টের দিন তোমাদের এখানে যে যে ডকুমেন্টের কথা বলা আছে, তোমরা এই ডকুমেন্টগুলোই শুধু নিয়ে যেও, এর বাড়তি কিছু নেওয়ার দরকার নেই। কারণ এতে অনেক সময় দেখা যায় যে এক্সাম হলে অনেক একটা রাশ থাকে, এতে অনেক সময় টিচাররা বিরক্ত হয়। তো বাড়তি কিছু নেওয়ার দরকার নাই। আর যেভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে যে ডাউনলোডকৃত ফর্ম, বাম দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, অনলাইন রেজাল্টের ট্রান্সক্রিপ্ট, সবগুলো একত্র করে ডান পাশের কোণায় তোমার যে অ্যাপ্লিকেশনের সময় যে অ্যাপ্লিকেন্ট আইডিটা দেওয়া হবে সেটা লিখে নিতে হবে, এবং পরীক্ষার হলে এটা জমা দিতে হবে। তো যে জিনিসগুলো তোমার জমা দিতে হবে প্লাস যেভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে এগুলো তুমি সেভাবে রেডি করে নিয়ে যাবে। আচ্ছা, অনেকে এমন হয় যে মা বাবা বলে যে নিয়ে যা, প্রয়োজন হতে পারে নিয়ে যা, কিন্তু এটা কিন্তু একদমই প্রয়োজন নাই। একেবারে হোলি ক্রসের এই যে ম্যানুয়াল, হ্যাঁ ম্যানুয়ালটাতে যেরকম যেভাবে লেখা থাকে সব সেভাবে নিবা, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। কিন্তু প্যারেন্টস এইসব যদি বলে থাকে যে এক্সট্রা তোমরা চাইলে নিয়ে আসতে পারো, বাইরে প্যারেন্টসের কাছে রাখতে পারো, কারণ কিন্তু প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না, সাধারণত প্রয়োজন হয় না। আর এক্সামের যে ডিসিপ্লিনটা সেই এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যায়। ওর থেকে যেগুলো একেবারে এখানে বলা সেরকম ভাবে ইনস্ট্রাকশন ফলো করে নিয়ে যাবা। আর পরীক্ষার হলে তোমার পারমিট স্লিপ এটা সম্ভবত জমা দিতে হবে না, এটা সাথে রাখবা। আর তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, কলম, পেন্সিল এইসব একটা ক্লিয়ার ফাইলে নিবা। এটা যেহেতু মেনশন করে দিচ্ছে ক্লিয়ার ফাইল, তোমরা কোনো এমন কোনো ফাইল নিও না যে ভেতরে তোমার কি আছে এটা দেখা যাচ্ছে না, তো একটা ক্লিয়ার ফাইল রেখো। আচ্ছা, আর পরীক্ষার হলে আনতে পারবে না মোবাইল ফোন, হ্যাঁ এটা স্বাভাবিকভাবে আমরা কেউ রাখি না। আচ্ছা, ক্যালকুলেটর, স্মার্টফোন, ঘড়ি। আচ্ছা, ক্যালকুলেটর তো আমরা সবাই জানি যে হোলি ক্রসে আমাদের যে এক্সামটা হবে এখানে ক্যালকুলেটর অ্যালাউড না। তবে এটাতে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই যে তোমার এরকম কোনো ক্যালকুলেশন দিবে না যে যেটার তুমি ক্যালকুলেটর না থাকার কারণে সলভ করতে পারবে না। বেসিক এখানে তোমার কি কোশ্চেনটা ঠিকমতো পড়ে দেখবা অ্যাকচুয়ালি কি চাচ্ছে তোমার কোশ্চেনে। তুমি যদি কোশ্চেনটা ধরতে পারো, কনসেপ্টটা ধরতে পারো, তুমি এখানে ক্যালকুলেশন আটকাবা না, এইটুকু শিওর থাকো। আচ্ছা, তো ভর্তির আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত, হ্যাঁ এটাই যে অনলাইনে ভর্তির আবেদন পূরণের সময় সঠিক ও নির্ভুল তথ্য দিতে হবে। অবভিয়াসলি তোমরা কেউ ভুল তথ্য এখানে দিবা না ইনশাল্লাহ। কোনো ভুল তথ্য প্রদান করে হ্যাঁ বাতিল হবে। ভর্তি হওয়ার পর কোনো ভুল তথ্য প্রমাণিত হলে সেক্ষেত্রে কলেজ বাতিল ঘোষণা। আচ্ছা, পূরণের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তথ্য প্রদান করতে হবে। আবেদন ফর্মে আবেদনকারী সদ্য তোলা ছবি আপলোড দিতে হবে, মুখায়ব দৃশ্যমান হতে হবে। আচ্ছা, আবেদন ফর্মে শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার প্রাপ্ত গ্রেড পয়েন্ট জিপিএ দিতে হবে, আর প্রাপ্ত এ প্লাসের সংখ্যা যেটা
আচ্ছা, এখানে হচ্ছে একটা পয়েন্ট আছে যে আবেদন ফর্মে আবেদনকারীর সদ্য তোলা ছবি আপলোড দিতে হয়, মুখাবয়ব দৃশ্যমান হতে হবে। এইটা কিন্তু এক্সাম হলের ক্ষেত্রেও প্রযোজ্য। এক্সাম হলে হচ্ছে মুখ ঢেকে যাওয়ার প্রয়োজন নাই আসলে, কারণ টিচাররা হচ্ছে ক্লাসের মাঝে আবার হচ্ছে মুখ ছবির সাথে মিলিয়ে দেখে। তো রিসেন্ট একটা ছবি দিবা, প্লাস হচ্ছে মুখ ঢাকার দরকার নেই। আর এখানে যারা অনেক দেখা যায় পর্দানশীল, তাদের ক্ষেত্রে আসলে প্রয়োজন নয়, কারণ সব মেয়েরাই থাকে সারাউন্ডিংয়ে, তো এতটা প্রবলেম হয় না এটাতে। তো অফকোর্স এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা যে যাতে রিসেন্ট একটা ছবি হয় যার সাথে তুমি এক্সাম হলে যখন পরীক্ষা দিতে যাবা তোমার চেহারা যাতে মিল থাকে। আচ্ছা, এখানে দেখো প্রাপ্ত এ প্লাসের সংখ্যা, মানে অনলাইন ট্রান্সক্রিপ্টের প্রথম 10টা বিষয়ের মধ্যে এ প্লাসের সংখ্যা এই দুইটা বাদে মোস্ট অফ দ্য কেসেই দেখা যায় যে হচ্ছে এইগুলার এ প্লাস পেলো নাকি কত নাম্বার পেলো সেগুলো হচ্ছে এতটা প্রয়োজন হয় না, এটা আসলে বলার আলাদা করে প্রয়োজন নাই। আর হচ্ছে এসএসসি পরীক্ষায় জিপিএ সিলেকশন টেস্টে প্রাপ্ত নম্বর অগ্রাধিকার ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু মেধা অনুযায়ী বিবেচনা করা হবে। এটার খুব ছোট একটা কোটা থাকে আসলে, এটা খুবই যে একেবারে চিন্তা করতে হবে এটা নিয়ে এমন কিছু না আসলে। আর এরপর হচ্ছে এসএসসি পরীক্ষা 2000 সিলেবাস অনুযায়ী সিলেকশন টেস্ট, হ্যাঁ শর্ট সিলেবাস যেটা আর কি। এখন দেখো বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান। আচ্ছা, বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এইসব সম্পর্কে মোটামুটি আমাদের সবারই জানা, আর ভাইয়ারা তো পড়িয়েছে তোমাদেরকে, জানো যে কীরকম আসতে পারে। তো একটা ব্যাপার যেটা নটরডেমে যেরকম হলিক্রসেরও সেরকম আলাদা করে সেরকম কোয়েশ্চেন প্যাটার্ন থাকে না। যেমন আমাদের টাইমে হচ্ছে শর্ট কোয়েশ্চেন ছিল, অবজেক্টিভ ছিল, সব মিলিয়েছিল। বাট আমাদের পরের ব্যাচে শুধু 50টা এমসিকিউ ছিল, প্লাস আমাদের আগের ব্যাচেও 50টা এমসিকিউ ছিল, প্লাস এখানে আবার আমাদের পরের ব্যাচের ভাইভা ছিল। এর আগে হচ্ছে ভাইভা আমাদের পরের ব্যাচে হচ্ছে ভাইভা ছিল। এই ভাইবার জিনিসটা আসলে মেনশন করে দেয়, এবার দেয় নাই মানে অবশ্যই ভাইভা হবে না তোমাদের। আর হচ্ছে এইগুলো সম্পর্কিত মোটামুটি জানা। এখন সাধারণ জ্ঞান নিয়ে আসলে টেনশন করার কিছু থাকে না। তুমি যদি রিসেন্টের ঘটনা মোটামুটি জানো, হালকা পাতলা পেপার পড়ো, তাহলে অ্যাকচুয়ালি সাধারণ জ্ঞানের প্রিপারেশন মোর দ্যান ইনাফ। আর আমরা ছোট থেকে যেসব পড়ছি, হ্যাঁ আমরা ছোট থেকে। আরেকটা ব্যাপার যে কমন সেন্স, আমাদের টাইমে একটা প্রশ্ন ছিল রাস্তার কোন পাশ দিয়ে হাঁটতে হয়, বাম দিক দিয়ে, এরকম কিছু কমন সেন্সের প্রশ্ন থাকতে পারে একটা দুটো, প্লাস তোমার ব্যক্তিত্ব সম্পর্কিত, ব্যক্তিত্ব বা নৈতিকতা সম্পর্কিত একটা দুটো প্রশ্ন থাকতে পারে, ওইগুলো সাধারণ জ্ঞানের আওতায় পড়ে। কিন্তু এইগুলো নিয়েই আপাতত একটু চিন্তা করো। বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এগুলো কিন্তু মোটামুটি সবাই হচ্ছে ভালো প্রিপারেশন নিয়ে রাখে অবশ্যই। আর এই বাংলা, ইংরেজিটা একটু ভালো করে পড়বা। আর সাধারণ জ্ঞান নিয়ে যেটা বললাম যে অনেক বেশি টেনশন করার আসলে প্রয়োজন নাই। এরপর হচ্ছে মানবিক বিভাগে এগুলো তো বলাই, আর ফিনান্স ব্যাংকে ব্যবসা সাধারণ জ্ঞান, হ্যাঁ আচ্ছা। আর সিলেকশন টেস্টের তারিখ হচ্ছে 8 তারিখ, তো খুব বেশি দিন নাই আসলে। 3 তারিখ পর্যন্ত খুব সম্ভবত হচ্ছে ফর্ম ফিল আপের ডেট, অ্যান্ড দেন হচ্ছে 8 তারিখে পরীক্ষা। তো পরীক্ষার যে ব্যাপারটা, টেনশন করা যাবে না, খুব বেশি হচ্ছে প্যানিকড হওয়া যাবে না। অনেকে দেখা যায় হাত পা ঘামতে শুরু করে, এটার জন্য আগে থেকে প্রিকশন নিয়ে রাখতে হবে যে হাত পা ঘামলে আমি কি করব। কিন্তু ভাইয়া যেটা বললো, ইমন ভাইয়া, যে অনেকে নাম্বার জিজ্ঞাসা করে, এটা কিন্তু খুবই কমন ঘটনা যে পাশের জিজ্ঞাসা করবে নাম্বার কত পেলে বা এরকম কিছু। এইসব নিয়ে একেবারে মাথা ঘামানো যাবে না। তুমি চুপচাপ হচ্ছে যেই প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা দিয়ে আসবা, বাকিটা অফকোর্স হচ্ছে সৃষ্টিকর্তার উপর। আর এরপরে হচ্ছে সিলেকশন টেস্টের সময় আসন ব্যবস্থাপনা বিকাল 5টার পর কলেজ ওয়েবসাইটে ফেসবুক পেজে প্রকাশ করা হবে। ফেসবুক পেজে আসলে অনেক ধরনের ইনফরমেশন প্রকাশ করা হয় কম বেশি, তো আশা করি তুমি যদি ফলো করো ফেসবুক পেজ, পেয়ে যাবে এখান থেকে সব ধরনের ইনফরমেশন। আর ফল প্রকাশ করা হবে এরপর হচ্ছে 14ই আগস্ট দুপুর 1টার পর কলেজ ওয়েবসাইটে আর ফেসবুক, আবারও ফেসবুক পেজে নোটিশ বোর্ডে হচ্ছে ফল প্রকাশ করা হবে। খুব বেশি দিন না, 6 দিন পরে, হ্যাঁ অলমোস্ট 1 উইক পরে হচ্ছে রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। 2 দিনের ভর্তির টাকা জমা নিশ্চিত করতে হবে, হ্যাঁ ভর্তির একটা নোটিশ দিতে হবে। একটা ব্যাপারে ম্যানুয়ালটা খুবই ভালো করে পড়বা, ম্যানুয়ালের বাইরে কোনো ধরনের কোনো ইনফরমেশন মাথায় নেওয়ার দরকার নাই। এখানে যেভাবে বলছে, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া, যেসব কিছু ইউজ করা যাবে, যেসব কিছু পরীক্ষার হলে নেওয়া যাবে, যেসব কিছু হচ্ছে তোমাকে সার্টিফাইড ডকুমেন্ট অনুযায়ী যেসব ইনফরমেশন সাবমিট করতে বলা হয়েছে সেই সব তুমি এখানে সাবমিট করবা। আর এখানে হচ্ছে যেসব ডেটের কথা বলা, যে ইম্পর্টেন্ট কোনো নোটিশ দিবে যেসব ডেটে, যে তোমার প্রবেশপত্র বা তোমার রেজাল্ট, ওই জিনিসগুলো মাথায় রাখবা।
আর আসন সংখ্যা এখানে দেখো 780, এখানে 780 দেওয়া, কিন্তু অনেক সময় হচ্ছে একটু বেশিও নেয়। তারপরে হচ্ছে দেখা যায় যে প্রথমবারে আম, আহ, অনেকে ভর্তি হয় না, তখন হচ্ছে ইয়া থেকে বাই ওয়েটিং লিস্টও তো একটা প্রকাশ করে, ওয়েটিং লিস্ট থেকেও বেশ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অনেক সময় সামনে আগিয়ে যায়, অনেক সময় তাদেরকেও নেওয়া হয়। আচ্ছা, আর এই যে এখানে আপডেট তথ্য নিয়মিত কলেজ ওয়েবসাইট, এই তো পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত কলেজ ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে, এই তো। আর এখানে একটা দেখো যে নিয়মিত ক্লাসে উপস্থিতি, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা সহপাঠ্যক্রমে অংশগ্রহণ করে বাধ্যতামূলক। আচ্ছা, বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই, সেশন চলাকালীন সময়ে কারো বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে, আর কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এখানে কিন্তু লাস্টে দেওয়াই বিশেষ দ্রষ্টব্য। ওভাবে এইগুলো যদি তোমার কোনো একটা এথিক্সের সাথে না মিলে অবশ্যই আবেদন করার প্রয়োজন নাই, এখানে বলেই দিছে। আর এখানে কিন্তু খুব কঠিন কিছু না, দেখো জাস্ট নিয়মিত ক্লাসে উপস্থিতি, ইউনিফর্ম, অবশ্যই শরীরচর্চা, এটা এমন না যে ইন্টেন্স কোনো কিছু থাকে, যেটা একটা নর্মাল মানুষের হেলদি লাইফস্টাইলের জন্য দরকার ততটুকুই, অ্যান্ড ওই হচ্ছে ক্লাস টাইমের ভিতরেই। এক্সট্রা করে যে আমার টাইম দিতে হবে এরকম না, ওরা সেভাবেই হচ্ছে সব কিছু নির্ধারণ করে। আর সহপাঠ্যক্রম কার্যক্রম, কিছু গ্রুপ ওয়ার্ক থাকে অনেক সময়, আর হচ্ছে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ বিশেষ দিনে, সেসবের কিছু কথা এখানে। কিছু কিছু ক্ষেত্রে তোমার অপশন থাকে, কিছু কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক, এই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা যদি একটু বলে নেই, যে ও যেটা বললো যে অনেকে গিয়ে দেখা যায় নাম্বার আস্ক করে, এইটা ছাড়াও মানে কোনো ধরনের কথাবার্তা বলার তেমন কোনো দরকার নাই, কারণ অনেক সময় সাইলেন্ট এক্সপেলের একটা বিষয় থাকে। আর তোমার যদি কোনো কিছু সম্পর্কে জানতে হয় বা কনফিউশন থাকে, তুমি তোমার ক্লাসে যিনি থাকবেন, যিনি টিচার থাকবেন, ডিরেক্ট ওনার সাথে কন্ট্যাক্ট করবা, অন্য কারোর সাথে কোনো কথা বলার, আশেপাশে কোনো কথা বলার দরকার নেই। আর আমাদের টাইমে এখানে কিন্তু বারবার করে লেখা ম্যানুয়ালে যে এসএসসির সার্টিফাইড ডকুমেন্ট অনুযায়ী তোমার হচ্ছে ওগুলা ফিল আপ করতে হবে, সাবমিট করতে হবে, যেগুলো পরীক্ষার হলে জমা দিতে হবে সেগুলো এসএসসির মেইনলি। কিন্তু আমাদের টাইমে স্টিল হচ্ছে এমন ছিল, ক্লাস 8-এর এই নিয়ে চলে আসছিল, হ্যাঁ, আগের ছবি দেয় অনেকে। ছবি প্লাস হচ্ছে এই যে অ্যাডমিট কার্ড। কিন্তু দেখো তুমি তো এই ম্যানুয়ালটা পড়ে তারপরে পরীক্ষা দিতে যাবে, একটা একটা ইম্পর্টেন্ট এক্সাম, তাই না? তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে তারপরে। একজন প্রশ্ন করেছে, আপু ইংলিশ ফার্স্ট পেপার কি বুক পড়বো? মেইন বুক। মেইন বুক, Main book মেইন right. বুকের বাইরে কিচ্ছু আসে না, কখনোই কোনো জিনিসই মেইন বুকের বাইরে থেকে পাবা না আসলে। হয়তো ওই যে বললাম কোয়েশ্চেন প্যাটার্নটা টিচারের উপর নির্ভর করে, তবে মেইন বুকের উপরে সব কিছু থাকে। টিচারের নিজেদের মতো আর কি, যে অনেক সময় শর্ট কোয়েশ্চেন থাকে, তারপরে বায়োলজিতে যেমন অনেক ধরনের ডায়াগ্রাম থাকে, ওই ডায়াগ্রাম থেকে কোনো একটা Flowchart থাকে অনেক ফ্লোচার্ট সময়। থাকে, ওখান থেকে কোনো একটা হচ্ছে ফিল ইন দ্য ক্যাপস দিয়ে দিতে পারে তোমাদেরকে, এটা ইয়ার উপর নির্ভর করে। আচ্ছা, ক্যালকুলেটর নিতে দিবে না, আমাদের হ্যাঁ, হচ্ছে calculator ক্যালকুলেটর নিতে নিতে দিবে দিবে না। আর কোনো প্রশ্ন আছে তোর? এই চশমা পরে- না, আর তেমন কোনো। আচ্ছা, আশা করি যে আমাদের মোটামুটি যে কথা বলবি? আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট, এটা হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট কি আর, টাইম ম্যানেজমেন্ট যেহেতু ক্যালকুলেটর নাই, তো তুমি তোমার মতো করে স্টার্ট করতে পারো। তুমি কোশ্চেন এক পাওয়ার মিনিট, পর প্রথমে এক্সাম টাইম হচ্ছে কতক্ষণ এইটাও আসলে এটা আসলে আগে থেকে হ্যাঁ, বলা যায় না। বাট মোস্ট অফ দ্যাট কেসে 1 আওয়ারই হওয়ার কথা, রাফের এনাফ স্পেস থাকে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে এইসব এক্সামে তোমাকে এমন কোনো ধরনের পরিস্থিতিতে ফেলবে না যেখানে তোমার অ্যান্সার করতে কষ্ট হচ্ছে। টিচারও যদি বুঝে থাকে যে তোমার রাফের প্রয়োজন, অবশ্যই রাফ স্পেস থাকবে, এইসব নিয়ে টেনশন করার দরকার নাই। জাস্ট তুমি পড়ে যাও, অ্যান্ড তুমি যেভাবে আনসার করতে পারবে সেটা। আর টাইম ম্যানেজমেন্টের কথা একটু বলি, যে অনেক সময় দেখা যায় একটা টপিক আমরা খুবই ভালো জানি, কিন্তু পরীক্ষার হলে কোনো একটা কারণে সেটা মাথা থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেল, তো সেখানে কিন্তু বসে থাকার দরকার নাই। আর এটা সব ধরনের এক্সামের জন্য, নেক্সটটাতে যাবা, তো এটাই। আর জন্য কোন কোন সাবজেক্ট বেশি ইম্পর্ট্যান্ট? অলমোস্ট সবগুলোই সবগুলো আসলে, হ্যাঁ। ফিজিক্স, কেমিস্ট্রি কি পড়ব? আর কিছু বলবি? না, এই তো অলমোস্ট। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদেরকে অনেক ধন্যবাদ, সুন্দর করে হলিক্রসের সবটা এক্সপ্লেন করেছো। সো আমরা এখন একটু সেন্ট জোসেফেরটাই চলে যাব। সেন্ট জোসেফের ভর্তি প্রক্রিয়াটা ঠিক কীরকম হবে, সার্কুলারটা কেমন হবে। সো সেন্ট জোসেফের সার্কুলারটা এক্স্যাক্টলি নটরডেমেরটার মতোই, এখানে তেমন কোনো পার্থক্য নাই। ঠিক একইভাবে তোমাকে 29 জুলাই রাতে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটু সিট কম, বাংলা ভার্সনে 440টা, ইংরেজি ভার্সনে 90, এবং তোমার কমার্সে 80টা, এবং তোমার হিউম্যানিটিসে 70টা সিট। সো সিট কম, কিন্তু আমি যেটা দেখলাম যে সেন্ট জোসেফে যারা পড়ে ওইখান থেকেও তারা ভালো ভালো জায়গাতে চান্স পায়। এখানেও এক্স্যাক্টলি নটরডেমের মতোই তোমার প্রশ্ন প্যাটার্ন, তোমার এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসবে, বাট প্রশ্ন প্যাটার্ন ভিন্নতা আসতে পারে। নটরডেমে একরকম প্রশ্নের পরীক্ষা হতে পারে, সেন্ট জোসেফে একরকম প্রশ্নের পরীক্ষা হতে পারে। নটরডেমে মনে করে শর্ট প্রশ্নে আসলো, সেন্ট জোসেফে এমসিকিউ আসতে পারে। সো এক একটা এক এক রকম হতে পারে। আচ্ছা, সো এই জায়গাতে সেন্ট জোসেফ নিয়ে আর তেমন কিছু বলার নাই। এই জায়গাতে তোমার
8 আগস্ট এবং 9 আগস্ট তারিখে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এখানেও একটা ভাইবা আছে। সো ভাইবা নিয়ে তোমাদের যত প্রশ্ন, সবগুলা প্রশ্নের উত্তর আমরা তোমাদের যখন রিটেন পরীক্ষাটা শেষ হবে, অর্থাৎ 8 আগস্ট বা 9 আগস্টের পরে আমরা তোমাদের ভাইবার যত কিছু আপডেট আছে সব কিছু তোমাদের বলার চেষ্টা করব। ভাইবাতে কি কি পড়াশোনা করবা, মানে কি পড়ে যাবা, এবং হচ্ছে ড্রেস আপ কী হবে তোমার, ওইখানে যে আসলে কেমন হবে তোমার বিহেভিয়ারটা, এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, এটা হচ্ছে ভাইবার আগে আগে। এখন আর কিছু কথা বলা ইম্পর্টেন্ট যখন তোমরা হচ্ছে ঢাকায় আসতে চাচ্ছ। প্রথম কথা যে নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এগুলা কি তোমাকে একটা বেটার লাইফ সাজেস্ট করবে কিনা, বা তোমাকে একদম কমপ্লিট সাকসেস আমরা যেটা বলি সেটা কি তোমাকে দিবে কিনা। কথা আছে এরকম যে নটরডেমে এক পা পড়লে আরেক পা নাকি বুয়েটে থাকে, এরকম কথা আছে। বাট সব কথা আসলে ট্রু না, কিছু রিয়েলিটিও আছে, কিছু আসলে বলা কথাও আছে। হ্যাঁ, নটরডেম থেকে অনেক মানুষ বুয়েটে চান্স পায়, নটরডেম থেকে প্রায় বুয়েটের 3/1 নটরডেম থেকে চান্স পায়। বাট তোমাকে বুঝতে হবে নটরডেমের স্টুডেন্ট হচ্ছে বিজ্ঞানের 2100, ওই 2100 বাংলাদেশের সেরা স্টুডেন্টগুলোকে ফিল্টার আউট করে নিচ্ছে। সো সেখান থেকে তো বুয়েটে 1/3 স্টুডেন্ট এমনিই চান্স পাবে, তাই না? বাট ধরো 2100 স্টুডেন্ট থেকে 400 স্টুডেন্ট বুয়েটে চান্স পেলো, বাকিদের হইলটা কি? বাকিরা কোথায় গেল? অনেক স্টুডেন্ট আসলে হারায়ও যায়। কারণ ব্যাপারটা হচ্ছে কলেজ লাইফে পড়াশোনাটা কলেজের উপর যতটা না ডিপেন্ড করে, তার চেয়ে বেশি ডিপেন্ড করে তুমি কতটুকু পড়তেছো। তুমি যদি ভালো করে পড়ো, কোনো একটা গ্রামের কলেজ থেকেও অনেক ভালো রেজাল্ট করতে পারবা। কারণ বর্তমানে আরও জিনিসটা ডেভেলপ হয়েছে অনলাইন এডুকেশন থাকার কারণে। কারণ তুমি বাংলাদেশের যে প্রান্তেই থাকো, তুমি বাংলাদেশের সেরা যত শিক্ষক আছে সবার ক্লাস অনলাইনে করতে পারবা, যেটা 2020 সালের আগে কল্পনাও করা যেত না হয়তো। সো এখন সুযোগটা আরও বেশি। সো কলেজটা যতটা না তোমার রেজাল্টটা ভালো করবে, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জাস্ট একটা সুন্দর গাইডলাইনের মধ্যে থাকা। যেমন তোমরা যারা ক্যাডেট স্কুলে পড়ছো তারা জানো যে নর্মাল একটা স্কুলেও পড়া হয় এবং ক্যাডেট স্কুলেও কিন্তু পড়াশোনা করে স্টুডেন্টরা। সো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দুইজনই তো পড়াশোনা করে, পড়াশোনা ছাড়া তো কেউ নাই। বাট ডিসিপ্লিন এটা হচ্ছে মেইন ব্যাপার, ঠিক আছে? ফ্রেন্ড সার্কেল এটা হচ্ছে মেইন ব্যাপার, তোমার পেয়ার ইফেক্ট সেটা হচ্ছে মেইন ব্যাপার। ব্যাপারটা একটা জিনিস ট্রু, সেটা হচ্ছে তুমি আসলে কি করবা বড় হয়ে, বা তুমি কেমন, সেটা ডিপেন্ড করে তুমি কোন 5 জনের সাথে চলো। ঠিক আছে, তুমি যদি 5 জন খারাপ শিক্ষার্থীর সাথে চলো বা খারাপ মানুষের সাথে চলো, তাদের অ্যাভারেজে তুমিও খারাপ মানুষই হবা। তোমার 5 জন বন্ধু যদি ধূমপান করে, তুমিও ধূমপান করবাই, একদিন না একদিন করবাই ফর শিওর। ঠিক আছে, সো তুমি হচ্ছে তোমার 5 জন বন্ধুর অ্যাভারেজ। সো তুমি যদি নটরডেম বা হলি ক্রস বা সেন্ট জোসেফে আসো, পড়াশোনার দিকটা থেকে যতটা না বেনিফিট পাবা, তার চেয়ে বেশি বেনিফিটটা পাবা হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে। কারণ নটরডেম কলেজের এমন একটা কালচার, যারা ওইখানে পড়ছে শুধুমাত্র তারাই জানে যে কালচারটা কেমন। তোমার চারপাশে সবাই পড়াশোনা নিয়ে কথা বলছে, মানে তাদের পড়াশোনা ছাড়া মুখে কোনো কথাই নেই। 2 জন শিক্ষার্থী আড্ডা দিচ্ছে, কই আরও কত কিছু নিয়ে আড্ডা দিবে না, পড়াশোনা নিয়ে আড্ডা দিচ্ছে। একজনের যে কথা বলতেছে ওইখানেও পড়াশোনা, মানে পড়াশোনা ছাড়া তাদের মানে কথাবার্তা নাই অলমোস্ট। ঠিক আছে, এক্সেপশন থাকতে পারে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা মাত্র টার্গেট থাকে যে নটরডেমের কুইজ ভালো করতে হবে, নটরডেমের র্যাঙ্ক ভালো করতে হবে, আলটিমেটলি এইচএসসি ভালো করতে হবে এবং অ্যাডমিশনে চান্স পেতে হবে। সো ওই যে পেয়ার ইফেক্ট, তোমার চারপাশে সবাই দেখবা যে একই রাস্তায় যাচ্ছে, তখন তুমি অটোমেটিকলি সেইভাবেই পড়বা। ঠিক আছে, তোমাকে আর তোমার বাসা থেকে জোর দিয়ে বলতে হবে না যে পড়ো পড়ো বা এটা করো এটা করো। তুমি নিজে থেকেই ওই ফিলিংসটা পাবা, যে তুমি নিজে থেকেই উপলব্ধি করতে পারবা যে তোমার এখন পড়াশোনা করা উচিত, তোমার তোমার পরিবারের দায়িত্ব নেওয়া উচিত, তোমার একটা ভালো রেজাল্ট করা উচিত, তোমার একটা ভালো জায়গায় যাওয়া উচিত। ঠিক আছে, এই নিজের উপলব্ধিটার জন্য তোমার ওই এনভায়রনমেন্টটা অনেক বেশি কাজে দেবে। সো আমি যদি বলি যে এই যে এই 3টা কলেজ, নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, হলি ক্রস কলেজ, এই 3টা কলেজের জন্য তুমি সামনে এখন তোমার কাছে সুযোগ আছে, তুমি A+ পাইছো, সামনে এখন তুমি চেষ্টাটা করবা কিনা, পরীক্ষাটা দিবা কিনা, আমি বলবো এটা তোমার একটা অপরচুনিটি, এটাকে পিক করো। তুমি তোমার যতটুকু প্রিপারেশন আছে তুমি পরীক্ষাটা দাও, তারপর বাকি যা কিছু হয় সব কিছু দেখা যাবে। এটা পরীক্ষাটা দিচ্ছ শুধুমাত্র যে ভালো পড়াবে এটার জন্য না, তুমি পরীক্ষাটা দিচ্ছ ভালো একটা ফ্রেন্ড সার্কেল পাওয়ার জন্য, ভালো একটা কমিউনিটি পাওয়ার জন্য। আমি যেই সিটে বসে নটরডেম পার করছি, আমার সিটে চারপাশে যতজন ছিল সবাই ভালো ভালো জায়গায় আছে। আমার সামনে তোমাদের রায়ান ভাইয়া ছিল, আমার পিছনে যে ছিল সে ময়মনসিংহ মেডিকেলে আছে, ডানে যে ছিল সে এখন দেশের বাইরে আছে, বামে যে ছিল, বামের সিটটা আসলে সুইচ হয়, সো বামে যে ছিল ওরা অনেকে চুয়েটে আছে, একজন আবার MIT-তেও আছে। সো ব্যাপারটা হচ্ছে যে তোমার ফ্রেন্ড সার্কেলটা পাওয়ার জন্য এই কয়েকটা দিন পরিশ্রম করাটা একটু অর্থিত। আর আমাদের কোর্সের
লাইভ ক্লাসগুলা সবগুলা তো অলরেডি অ্যাভেলেবেল আছে তোমাদের এসিএস ফিউচার স্কুলের ওয়েবসাইটে গেলেই তুমি আমাদের কলেজ অ্যাডমিশন কোর্সের যে ফ্রি কোর্সটা সেটা পেয়ে যাবা, সবগুলা ক্লাস সেখানে পেয়ে যাবা। সো তোমাদের সবার প্রশ্ন যে ভাইয়া জিকে, যে হলিক্রস কলেজে যে জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে সেগুলোর জন্য কি করব? সো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 27 তারিখ, আগামী 31 তারিখ, ঠিক আছে, 31 তারিখ সন্ধ্যা 7টায় আমাদের যে কলেজ অ্যাডমিশনের ফ্রি কোর্সের গ্রুপটা আছে সেখানে তোমাদের জন্য স্পেশাল জেনারেল নলেজ এর ক্লাস আপলোড করা হবে, মানে লাইভেই নিবে আমাদের এসিএস ফিউচার স্কুলের একজন টিচার, সে খুবই ফেমাস স্টুডেন্টদের মাঝে। সো তোমাদের জেনারেল নলেজ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, কারণ এই যে এই ক্লাসটা 31 তারিখ সন্ধ্যা 7টায় আমাদের এসিএস ফিউচার স্কুলের যে গ্রুপ আছে কলেজ অ্যাডমিশনের, সেই গ্রুপেই তোমরা খুব সুন্দর করে জেনারেল নলেজের সকল কিছু তোমাদের সেই ভিডিওতে এক্সপ্লেন করবে ভাইয়া। সো জেনারেল নলেজ দিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, ওকে? আর কলেজ অ্যাডমিশনের জন্য সাবজেক্ট ওয়াইজ যদি গুরুত্ব দিতে চাও, বাংলা ইংলিশকে একটু বেশি গুরুত্ব দিও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটা এমনিই পারবা, কারণ তুমি অলরেডি পড়ছো, ঠিক আছে? এগুলো তোমরা এমনিই জানো, আর আমাদের ক্লাসগুলো পরেও তোমরা রিভিশন দিছো, সো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, ঠিক আছে? সো এই ছিল আমাদের আজকের পুরো সেশন, আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। আমাকে একটু কমেন্টে জানাও যে আজকের সেশনটা তোমাদের কতটুকু হেল্পফুল ছিল, তারপরে আমরা আজকের সেশনটা শেষ করব। সো যারা যারা যুক্ত আছে আমাদের সাথে একটু কমেন্টে জানাও যে আজকের এই সেশনটা তোমাদের জন্য হেল্পফুল ছিল কিনা, এবং কতটুকু তোমাদের প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারছি। তোমরা যেই তোমাদের রিকোয়ারমেন্টগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো কি সব দেওয়া হয়েছে? ঠিক আছে, এই তো। সো সবাই বলতেছো হ্যাঁ, ওকে। সো আমরা বিদায় নিচ্ছি আজকে তোমাদের থেকে, ভালো থেকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটা সেশনে, অন্য কোনো একটা গাইডলাইন সেশনে, বা অন্য কোনো একটা লাইভ ক্লাসে। সো তোমাদের কলেজ অ্যাডমিশন নিয়ে যা যা প্রয়োজন সব কিছুই আমরা প্রোভাইড করবো। সো আমাদের সাথেই থেকো, আমাদের যে কোর্স গ্রুপটা আছে সেখানে যুক্ত হয়ে যাও, সমস্ত আপডেটের জন্য আমি সবার আগে তোমাদের পোস্ট করে জানাবো। সো কোনো চিন্তা করো না। অ্যান্ড এই শেষ কয়েকদিন আসলে পড়াশোনার দরকার নেই, তুমি বাংলা ইংলিশটা একটু ওভারভিউ করো, আর তেমন তেমন কিছু দরকার নেই যে আহামরি পড়াশোনা করতে হবে, একদম টেবিলতে করতে হবে না, এরকম না। তুমি মোটামুটি একটু পড়াশোনা করো, একটু আধটু পড়াশোনার সাথে থাকো, তাইলে এনাফ, ঠিক আছে? এর বেশি কিছু দরকার নেই। কলেজের অ্যাপ্লিকেশন করো। আরেকটা বড় কথা সেটা হচ্ছে যে ভাই এই 3টা কলেজকে আমাদের চয়েস লিস্টে দিতে হবে কিনা। তোমাদের কলেজের যে চয়েস লিস্ট, যেখানে থেকে তোমরা অন্যান্য কলেজের চয়েস দিবা, যেটা তোমার মোট নাম্বারের ভিত্তিতে কলেজ অ্যালোকেট হবে, সেখানে নটরডেম হলিক্রস সেন্ট জোসেফ দিতে হবে না, ওকে? সো তুমি যেখানে কলেজের জন্য যে চয়েস লিস্টটা দিবা সেখানে নটরডেম হলিক্রস রাখতে হবে না, এগুলো একদমই আলাদা, এগুলার হিসাব কিতাব ওইটার মধ্যে নাই, ঠিক আছে? সো ওইটার সাথে এটার কোনো সম্পর্কই নেই। সো ভালো থেকো সবাই, অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা সেশনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।